নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের আলো। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, এই যে মকর সংক্রান্তি খুব গুরুত্বপূর্ণ একটা তিথি, কিন্তু আমাদের এর গুরুত্ব অপরিসীম। আজকের না, এটা বহু যুগ যুগ ধরে চলে আসছে। এটার গুরুত্ব কেন, দুটো জায়গা অবশ্যই বলবো, তারপরে আমি শুরু করব এই নির্দিষ্ট দিন কি করলে ভালো হবে, কেন এতটা গুরুত্ব রয়েছে, কি কি করা হয় এই নির্দিষ্ট দিনটা। প্রথম অবস্থা জেনে রাখুন, এই মকর সংক্রান্তি মানে সূর্যদেব তার ধনু রাশির থেকে মকর রাশিতে গমন করবে, এবং যে মুহূর্তটা তৈরি হবে সেই মুহূর্তটা হচ্ছে দক্ষিণায়ন থেকে উত্তরায়ণে গমন করা। অর্থাৎ এর জন্য আপনি যে পরিবর্তন দেখবেন, অর্থাৎ দিনটা বেড়ে যাবে, দিনটা বড় হবে, রাতটা ছোট হবে, এবং ধীরে ধীরে যে ঠান্ডার ভাবটা সেটা কমতে থাকবে। এবং এর সঙ্গে সঙ্গে অনেক কিছু জড়িয়ে রয়েছে। প্রাকৃতিক পরিবর্তন, প্রকৃতির বেশ কিছু পরিবর্তন, কৃষিকার্যের বেশ কিছু পরিবর্তন, মানুষের মধ্যে বেশ কিছু পরিবর্তন, এবং অনেক ক্ষেত্রে অনেক জীবনের বাধা বিপত্তির সেগুলোর কিছু বেশ পরিবর্তন আপনি কিন্তু আগামী দিনে দেখবেন। কেন, কি কারণ, সেইগুলো এবার বলবো পরপর। কারণ প্রত্যেক বছরের এই নির্দিষ্ট তিথিটা আপনারা দেখবেন যে আমরা বলি পৌষ মাসের সংক্রান্তি, অর্থাৎ পৌষ শেষ, এবং তার সঙ্গে সঙ্গে সেটা প্রতি বছরের এই 14ই জানুয়ারিতেই এটা উদযাপিত হয়। কখনো কখনো এটা 15 তারিখও হয়, সেটা অধিবর্ষের হিসাব অনুযায়ী 15 তারিখ হয়, কিন্তু 14 তারিখেই ম্যাক্সিমাম এটা উদযাপিত হয়। এবং এই উপলক্ষে সূর্য বলছে রাশিচক্রের ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে, এটার ইঙ্গিত। এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু সূর্য তার পরিবর্তন করছে, অর্থাৎ ওই মকর রাশিতে যখনই গমন করছে সে, অর্থাৎ সূর্যদেব, সে তখন উত্তরায়ণ বা উত্তরে কিন্তু টাচ করলো, এবং সেই উত্তরায়ণের যে প্রভাব পৃথিবীর বুকে যে সকল জীব রয়েছে তারা ধীরে ধীরে সেই উত্তরায়ণের প্রভাবে কিন্তু প্রভাবিত হবে। অর্থাৎ সূর্য কি করছে, দক্ষিণায়ন থেকে উত্তরমুখী যাত্রা শুরু করছে, এবং তারাও কিন্তু এই সময় ভীষণভাবে জাগ্রত হয়ে যাবে। এবং এর সঙ্গে সঙ্গে বলছে একটা নতুন, বলা হচ্ছে এই সঙ্গে কি হবে না, নতুন শুরুর প্রতীক হিসাবে ধরা হয় এটাকে, এই নির্দিষ্ট তিথিটা যেটা মকর সংক্রান্তি। এবং সেই জন্য বিশেষ করে বহু মানুষ এই নির্দিষ্ট তিথিটা খুব বিভিন্নভাবে উদযাপন করে থাকেন। একদিকে বাঙালিরা যেমন পিঠে পুলি, বিভিন্ন ধরনের খাবার, মিষ্টি জাতীয় খাবার তারা ভক্ষণ করে, মানে খায়, এবং তার সঙ্গে সঙ্গে এই নির্দিষ্ট দিন দেখবেন বিভিন্ন জায়গায় ঘুড়ি ওড়ানো হয়, কোথায় কোথায় পটকা ফাটানো হয়, কোথায় কোথায় ফানুস উড়িয়ে এই তিথিটাকে উদযাপন করা হয়। এটা তো বললামই, কিন্তু এর সঙ্গে সঙ্গে আরো বেশ কিছু কানেকশন রয়েছে যেটা আপনার ক্ষেত্রে এই নির্দিষ্ট তিথিটার গুরুত্ব বহন করে নিয়ে চলেছে। কিরকম বলছে, এটা এই নির্দিষ্ট তিথিতে আমরা কি করি না, স্নান করি একদম সকালবেলা। হয়তো যেখানে নদী নেই, সমুদ্র নেই, বা এরকম কোনো জায়গা নেই, কিন্তু তারা কলের জলেই স্নান করুন আপনি, কিন্তু সূর্য ওঠার আগ মুহূর্তে স্নান করে সূর্য সবে উঠছে সেই মুহূর্তে আপনি সূর্য দেবকে প্রণাম করুন, সূর্যার্ঘ দিন। এবং তার সঙ্গে সঙ্গে বলছে এই উত্তরায়ণ সংক্রান্তি বা এটার বিভিন্ন নাম রয়েছে, কারণ শুধুমাত্র মকর সংক্রান্তি না, এখানে বলছে অনেক অনেক নাম রয়েছে। বিভিন্ন জায়গায়, আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে অভিহিত হয়, এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়। তার জন্য বলা হচ্ছে এটাকে, কখনো বলা হচ্ছে উত্তরায়ণ, কখনো বলা হচ্ছে সংক্রান্তি, কখনো বলা হচ্ছে মকর সংক্রান্তি, কখনো বলা হচ্ছে সাত, অর্থাৎ শাক রাত, দন্ত সায়াকার ক রাত, রায়াকার ত, শাক রাত,
কখনো বলা হচ্ছে তিল সাকরাত, কখনো বলা হচ্ছে মাঘা, কোথায় বলা হচ্ছে ভোগী, কোথায় হচ্ছে পোঙ্গল, কোথায় হচ্ছে সাকরাইন। এই নামে এই নির্দিষ্ট তিথিটা উদযাপিত হয়। এবং এই তিথিটা উদযাপন করেন কারা কারা বলেছে? ধর্মের দিক দিয়ে হিন্দু সম্প্রদায়, অর্থাৎ হিন্দু ধর্মে যারা রয়েছেন তারা পালন করেন, বৌদ্ধ ধর্মে যারা রয়েছেন তারা পালন করে থাকেন, শিখ ধর্মে যারা রয়েছেন তারা পালন করে থাকেন, এবং জৈন ধর্ম যারা আছেন তারাও কিন্তু এই নির্দিষ্ট তিথিটা পালন করে থাকেন। এবং ধর্মীয় এবং সংস্কৃতির ফসল হিসাবে এটা কিন্তু তাদের জীবনের একটা নির্দিষ্ট দিক, নির্দিষ্ট সময় বলা যায়। আর বিশেষ কিছু তাৎপর্য রয়েছে, যেটা দেখবেন যে এই সময় নতুন ফসল হয়, অর্থাৎ এই সময় দেখবেন যে ধান হয় সেই ধান খুব সুস্বাদু হয়। এবং সেই জন্য দেখবেন যে এই সময় অনেক বাড়িতে গুড়, অর্থাৎ খেজুরের গুড় হয় এই সময়, এবং এই খেজুরের গুড় এবং তার সঙ্গে সঙ্গে সেই ধানের চাল দিয়ে পায়েস তৈরি করে সেই পায়েস কিন্তু অনেক জায়গায় অনেকে খায়। এবং তাছাড়াও কিন্তু দেখবেন এই সময় ওই ধানের চালকে পেস্ট করে পিঠে পুলির এই নির্দিষ্ট দিনটা উদযাপন করা হয়। পিঠে পুলি তৈরি করে সেখানে কিন্তু সেই নির্দিষ্ট দিনটা সকলকে নিমন্ত্রণ করে খাইয়ে সেখানে কিন্তু সেই নির্দিষ্ট তিথিটা কিন্তু উদযাপন করা হয়। কারণ এই নির্দিষ্ট সময়টা সকলের সমস্ত, যেমন আগে যেমন কৃষি প্রধান জায়গা আমাদের এই ভারতবর্ষের যে অবস্থান ছিল, এবং সেই কৃষি প্রধান জায়গায় বহু মানুষ কৃষিকার্যের সঙ্গে যুক্ত ছিল, এবং এই সময়টা তাদের কৃষিকাজের যে কাজগুলো সব কমপ্লিট করে, অর্থাৎ সমাপ্তি করে একটা রেস্ট নেওয়ার সময়, এবং সেই সময় এই নির্দিষ্ট তিথিটা পালন করা হতো। এবং সেটা আগের থেকে, অর্থাৎ যুগ যুগ ধরে ধরে কিন্তু চলে আসছে। এবং তার জন্য বলা হচ্ছে ফসল কাটার উৎসবও বলা হয়, অর্থাৎ এই নির্দিষ্ট সময়টা ফসল কেটে তারা বাড়িতে নিয়ে এসছে এবং সেই ফসল থেকে বিভিন্ন ধরনের খাবার দাবার তারা তৈরি করছে। এবং এর সঙ্গে সঙ্গে বলছে দক্ষিণায়ন, অর্থাৎ দক্ষিণ অয়নান্ত, অর্থাৎ বলা হচ্ছে দক্ষিণ আয়নের সমাপ্তি হয় এই নির্দিষ্ট তিথিতে, আর উত্তরায়ণের সূচনা উদযাপন হয়। অর্থাৎ যেহেতু যেটা প্রথমেই বলছিলাম যে সূর্য তার উত্তরায়ণে প্রবেশ করে, এবং এই নির্দিষ্ট তিথিটা ধীরে ধীরে, অর্থাৎ তারপরে সমস্ত দেবদেবতারা যারা এতদিনে রেস্টে ছিল, বিশ্রামে ছিল, তারা জাগ্রত হয় এবং এই ধরাধামে বিভিন্ন ধরনের মানুষের যে সমস্যা, তাদের যে সমাধানের একটা রাস্তাও পায়। এবং এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে এই উদযাপনটা বলা হচ্ছে যে, আবার বলছি, পিঠে অর্থাৎ পিঠা উৎসব নামেও কোনো জায়গায় উদযাপিত হয়, কোথাও ঘুড়ি ওড়ানোর একটা বড় রকমের কম্পিটিশন হয়, কখনো কখনো বিভিন্ন ক্ষেত্রে মেলা হয়, বিভিন্ন ক্ষেত্রে দেখবেন খাওয়া দাওয়ার একটা বিভিন্ন ধরনের অ্যারেঞ্জমেন্ট বা একটা উৎসব, খাওয়ার বিভিন্ন ধরনের খাবারের একটা উৎসব বা মেলা তৈরি করা হয় এই নির্দিষ্ট তিথির মধ্যে বা এই সময়কাল। এবং এইটা বলা হচ্ছে বছরে কিন্তু এই নির্দিষ্ট সময়টা আপনি একবারই পাবেন, এবং এই যে একবারই পাচ্ছেন, এবং এটা ভালোভাবে যাতে আপনারা সকলে উদযাপন করতে পারেন, সেটাও কিন্তু বিগত দিন ধরে হয়ে আসছে। এবং এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে দেখবেন যে এই সময়টা অনেক ক্ষেত্রে অনেক জায়গায় খিচুড়ি, ওই নির্দিষ্ট দিনটা খিচুড়ি খাওয়া হয়, এবং এই নির্দিষ্ট দিনটা তিলের, অর্থাৎ তিলের সঙ্গে গুড় কিন্তু মিক্সড করে বিভিন্ন ক্ষেত্রে খাওয়া হয়। কারণ এইগুলো খেলে তাদের শারীরিক কিছু পরিবর্তন যেমন হয়, শারীরিক কিছু কিন্তু সমস্যা সেখান থেকে নিবারণ হয়, এবং তার সঙ্গে সঙ্গে এই নির্দিষ্ট তিথিটাও কিন্তু এইভাবে উদযাপন করা হয় যাতে আগামী দিনটা তাদের জীবনের উন্নতি হয়, ভালো হয়, তাদের সার্বিক উন্নতি হয়, এটাকে বলা হয়। তাই এই জন্য এখানে বলা হচ্ছে যে আসামে এই নির্দিষ্ট তিথিটা মাঘ বিহু বলে পরিচিত, হিমাচল প্রদেশে এটা মাঘী সাঝি বলে পরিচিত হয়েছে, কেরালায় মকরা ভিল্লাক্কু বলে পরিচিত, কর্ণাটকে মকর সংক্রান্তি বলে
পরিচিত। পাঞ্জাবে এটা মাঘী সংগ্রান্দ বলে কিন্তু পরিচিত। তামিলনাড়ুতে এটা পোঙ্গল নামে পরিচিত হয়েছে। জম্মুতে এটা কিন্তু উত্তরায়ণ বলে পরিচিত হয়েছে। হরিয়ানাতে সাকরাত বলে পরিচিত। রাজস্থানে এটা সাকরাত বলেই পরিচিত। মধ্য ভারতের শুকতার বলে কিন্তু পরিচিত। গুজরাট এবং উত্তরপ্রদেশে এটা উত্তরায়ণ বলে পরিচিত। উত্তরাখণ্ডে সেটা হচ্ছে পরিচিত হয়েছে কি না ঘুঘুটি নামে পরিচিত এই উৎসবটা। এবং বিহারে এটা দই চিড়া নামে পরিচিত। এই দই চিড়া এবং উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্র, গোয়া এবং পশ্চিমবঙ্গের মকর সংক্রান্তি বলে এটা কিন্তু পরিচিত হয়েছে, অর্থাৎ যা বাংলায় পৌষ সংক্রান্তি বলে আমরা জানি। এবং এই উত্তরপ্রদেশের খিচড়ি সংক্রান্তি, অর্থাৎ এই যে খিচড়ি সংক্রান্তি, যেটা উত্তরাখণ্ডের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায়, এবং নেপালেও কিন্তু এটা মাঘে সংক্রান্তি। থাইল্যান্ডে যেটা এটাও কিন্তু প্রচলিত রয়েছে, সেটা হচ্ছে সংক্রান্ত। এবং বিভিন্ন জায়গায় কানাডাতেও কিন্তু এটা এই সাকরাত বলে কিন্তু পরিচিত হয়েছে। অর্থাৎ ভারতবর্ষের এই নির্দিষ্ট তিথিটাতে দেখা যাচ্ছে যে সূর্যদেব, বিষ্ণু এবং মাতা লক্ষ্মী দেবীর বিভিন্ন ক্ষেত্রে পূজিত হন এবং বিভিন্নভাবে সেখানে কিন্তু এই নির্দিষ্ট তিথিটা মানা হয়। এবং এই সংক্রান্তি তিথি যেটা বিগত বছর, অর্থাৎ গত বছর 2025-এ ভীষণ ধুমধামের সঙ্গে আয়োজন করা হয়েছিল এবং সেটা কুম্ভ মেলা আপনারা জানেন। এবং বিশ্বের বৃহত্তম তীর্থযাত্রাগুলির মধ্যে একটা হচ্ছে এই কুম্ভ মেলা। এতে প্রায় বহু মানুষ, বহু নাগা সন্ন্যাস, অঘোর সন্ন্যাস, বিভিন্ন ধর্ম যারা রয়েছেন তারা কিন্তু এই নির্দিষ্ট সময়ে কিন্তু তারা সেই মকর সংক্রান্তিতে বিভিন্ন যে বলা হচ্ছে ত্রিবেণীতে স্নান করা বা বিভিন্ন নদীতে স্নান করা, এগুলো কিন্তু রয়েছে, এখনো চলে। এবং বলা হচ্ছে যে গত বছরে যেটা প্রয়াগরাজে ছিল, বহু মানুষ, মানে 66 কোটি ছাড়িয়ে এত লোকের সমাগম হয়েছিল গত বছরে, এবং সেটা এই কুম্ভ মেলাতে। এবং এই 2027 সাল, আগামী 2027 সালের এই সময় কিন্তু নাসিক, উজ্জয়িনী কিন্তু সেখানেও কুম্ভ মেলা হবে ভীষণ ধুমধামের সঙ্গে, এবং হরিদ্বারে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু প্রয়াগরাজেও থাকবে। তাই এটা কিন্তু মানে ভীষণ একটা জাগ্রত সময়। এবং সেই জন্য বলা হচ্ছে যে এই নির্দিষ্ট সময়টা গঙ্গা, কোথাও দেখা গেল যে হয়তো ত্রিবেণী স্থান নেই, কিন্তু তবুও বলবো যে কোনো স্রোত আছে এইরকম জায়গায় যদি আপনি স্নান করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার জীবনের কিছু সমস্যার পরিসমাপ্তি হবে। এবং সেই জন্য বলা হচ্ছে গঙ্গা এবং যমুনার নদীর মিলনস্থল যেটার, এবং সেখানে সরস্বতীর অবস্থান, এবং সেটা প্রয়াগরাজে স্নান করেছে বহু মানুষ। এবং এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে এই প্রতি বছর মকর সংক্রান্তি জানুয়ারি মাসেই উদযাপিত হয়, এবং এই উৎসবটি হিন্দু ধর্মের সূর্যের, অর্থাৎ সূর্যকে উৎসর্গিত করা হয়। সূর্যদেবের গুরুত্ব বৈদিক গ্রন্থে তো আমরা বিশেষভাবে অনেক কিছু পাই, এবং যেটা গায়ত্রী মন্ত্রের মধ্যে রয়েছে তার কতটা গুরুত্ব রয়েছে। ঋগ্বেদে এটার কিন্তু আমরা এই বিভিন্ন যে পন্থা, বিভিন্ন যে উৎসবগুলো ঋগ্বেদের মধ্যেও পাই। মকর সংক্রান্তি হিন্দু দেবতা বিষ্ণুর একটা চূড়ান্ত অবতার, অর্থাৎ বিষ্ণুর চূড়ান্ত অবতার কল্কির জন্ম এবং আগমনের সঙ্গেও এটা সম্পর্কিত রয়েছে। এবং এই মকর সংক্রান্তি আধ্যাত্মিক অনুশীলনের জন্য একটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ আপনি আধ্যাত্মিক চেতনার মানুষ, আপনি আধ্যাত্মিক কোনো বিষয় নিয়ে আপনি সবসময় থাকেন, তাদের জন্য এটা কিন্তু অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। সেই জন্য আমরা এই নির্দিষ্ট দিনটা কিন্তু খুব গুরুত্ব দিয়ে আমরা মেনে চলি। এবং এই বলছে সেই জন্য মানুষ পবিত্র স্থানে, বলা হচ্ছে যে সেই জন্য এই নির্দিষ্ট দিনটা
পবিত্র নদীতে স্নান করেন, এবং বিশেষ করে কোথায় হয়তো গঙ্গা পাবেন, কোথায় হয়তো যমুনা পাবেন, কোথায় গোদাবরী পাবেন, কোথায় কৃষ্ণা, কোথায় কাবেরী, এরম নদীতে গিয়ে বহু মানুষ কিন্তু এই নির্দিষ্ট সময় ঘন্টা তারা স্নান করেন। এই স্নানটি পূর্ববর্তী পাপের ক্ষমা করে। অর্থাৎ আপনি যদি এই সময় স্নান করেন, বলা হচ্ছে আপনি সারা জীবনে যা আপনি পাপ করেছেন, আপনি জ্ঞানত বা অজ্ঞানত, দেখুন পাপ করাটা কেউ জ্ঞানত করে না সাধারণত। হয়তো আপনার অনেকের অনেক প্রশ্ন থাকবে যে তাহলে পাপ করলেই, তাহলে এখানে স্নান করলেই যদি পাপ মোচন হয়ে যায় তাহলে পাপ করতে থাকবে, তা না। দেখুন, জীবনে আপনি অনেক সময় জ্ঞানত বা অজ্ঞানত আপনি হয়তো কোনো পাপ কর্ম করবেন। বিগত জীবনে, বিগত জন্মে দেখা গেল যে অনেক মানুষ তারা অনেক সময় অসৎ কর্ম করেছে বা সৎ কর্ম করেছে, তার পরিপ্রেক্ষিতে এই জন্মে তারা সেই জায়গাগুলোই কিন্তু তাদের ভোগ করতে হচ্ছে, এবং এর জন্য তার নির্দিষ্ট প্রায়শ্চিত্তও রয়েছে। এই প্রায়শ্চিত্তগুলো, এগুলো কিন্তু এক একটা পাঠ, এক একটা নির্দিষ্ট তিথি, যেগুলোতে সঠিকভাবে আপনি আপনার জীবনে যদি সঠিক প্রায়শ্চিত্ত করতে পারেন, তাহলে আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। সেই জন্য বলা হচ্ছে কর্মই ফল। আপনি যেমন কর্ম করবেন সেটা কিন্তু আপনার পরবর্তী জন্মে সেই রকমই ফল পাবেন। এই জন্মে আপনি আগের জন্মে যা কর্ম করছেন সেই ফলটাই আপনি ভোগ করছেন। তাই জ্ঞানত অজ্ঞানত কিভাবে, কোথায় কার কি ক্ষতি করছেন বা কি পাপ কর্ম করছেন, সেটা আপনি যদি এই জন্মেই সেটাকে ক্ষয় করার চেষ্টা করেন, এই নির্দিষ্ট তিথি, যেগুলো নির্দিষ্ট বলা হয় যে প্রায়শ্চিত্ত করার নির্দিষ্ট নিয়ম, সেটা যদি করে যান, তাহলে আপনার আগামী জন্ম ভালো হবে। এবং সেই জন্য এই নির্দিষ্ট যে নদীগুলো বললাম খুবই গুরুত্বপূর্ণ, এবং এই সঙ্গে সঙ্গে পুণ্য অর্জন করার কিন্তু একটা নির্দিষ্ট তিথি। অর্থাৎ পাপ কর্ম, পাপ ক্ষয় করে আপনি আপনার জীবনের পুণ্য সঞ্চয় করতে পারেন এই নির্দিষ্ট। এবং তারা সূর্যদেবকে কি করেন না, এই নির্দিষ্ট সময় স্নান করার পর কি করেন, সূর্যদেবকে সূর্যার্ঘ্য দেওয়া হয়, সূর্যদেবকে পুজো করা হয় সূর্যার্ঘ্যের মাধ্যমে, এবং তার নির্দিষ্ট মন্ত্র রয়েছে, সেই মন্ত্র দিয়ে। এবং কি করে, তার সঙ্গে সঙ্গে তাদের জীবনের সফলতা আসে, সার্বিক সমৃদ্ধি সূচনা হয়, এবং জীবনের একটা নির্দিষ্ট জায়গায় প্রতিষ্ঠা লাভ করে এরা। এবং এর সঙ্গে সঙ্গে বলছে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে হিন্দুদের মধ্যে একটি সাধারণ সংস্কৃতি প্রথা হলো তিল এবং গুড় বা গুড়ের মতো চিনির ভিত্তিতে তৈরি আঠালো কোনো মিষ্টি, দেখবেন যে পাটি সাপটা, তার মধ্যে গুড় দেওয়া হয়, তার সঙ্গে সঙ্গে কোনো মিষ্টি জাতীয় জিনিস দেওয়া হয়, তার মধ্যে নারকেল দেওয়া হয়, যেটা একটা আঠালো কোনো কিছু তৈরি করা হয়, এবং সেটা আমরা ওই নির্দিষ্ট দিনে তৈরি করে আমরা খাই। এই ধরনের মিষ্টি বলা হচ্ছে শান্তি এবং আনন্দের প্রতীক, এবং এই আনন্দের প্রতীক। এবং যদি কোনো ব্যক্তি বিশিষ্ট, অর্থাৎ বলছে বিশেষ করে এই নির্দিষ্ট সময়টা তারা আরোহণ করে, তাহলে তাদের বলছে যে এই নির্দিষ্ট দিনটা খুব আনন্দের সঙ্গে তারা কাটাতে পারে। এই নির্দিষ্ট সময়টি রবি শস্য এবং কৃষিচক্রের প্রাথমিক একটা পর্যায়, যেখানে সমস্ত ফসল কাটা হয়ে গেছে, এবং কঠোর পরিশ্রমের শেষে কৃষকরা তারা একটা বিশ্রাম করার একটা নির্দিষ্ট সময়কে, এই নির্দিষ্ট সময়টাকে ইঙ্গিত করে। এই সময়টি কি সামাজিকরণের ক্ষেত্রে, অর্থাৎ সমাজে বহু মানুষের সঙ্গে একটা পরিচিতি থাকা, একসঙ্গে মেলামেশা, এবং তার জন্য একটা কি না মেলা আয়োজন করা, বা একটা পরিবারের সঙ্গে আর একটা পরিবারের সুসম্পর্ক থাকা, এবং একটা পরিবার থেকে আর একটা পরিবারে সেখানে 2-1 দিনের জন্য সেখানে সময় কাটিয়ে আসা, এটাই কিন্তু বিগত দিনের মানুষজন করে আসছিলেন। এবং এই সময়টা এতটাই, সেই জন্য দেখবেন যে এই সময়টা ঘুড়ি ওড়ানো হচ্ছে, সকলের একটা আনন্দের সঙ্গে সেখানে ঘুড়ি ওড়ানো হচ্ছে, যেটা বিশ্বকর্মা পুজোর দিন যেমন করা হয়, ঠিক এই নির্দিষ্ট দিনটাও কিন্তু করা হয়, যেহেতু সূর্য দেব তিনি মকর রাশিতে গমন করছেন, এবং সঙ্গে সঙ্গে উত্তরায়ণ শুরু হচ্ছে পৃথিবীর বুকে, এবং মানুষের, অর্থাৎ সঙ্গে সঙ্গে সমস্ত দেবদেবতারা তারা এই সময় জাগ্রত হয়ে যাচ্ছে। এবং এই জন্য এই নির্দিষ্ট দিনটা কিন্তু দেখবেন যে 14ই
কখনো 14 জানুয়ারি হয় ম্যাক্সিমাম দিন, কখনো কখনো 4 বছর পরে হয়তো সেটা 15 জানুয়ারিতেও হতে পারে। তাহলে এই জিনিসগুলো, এটার সঙ্গে সঙ্গে আর কি রয়েছে, এই নির্দিষ্ট দিন সূর্য মকর রাশিতে যেমন প্রবেশ করছে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের জীবনের বেশ কিছু এই সংক্রান্তি ঘিরে রয়েছে, গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে, যে বিষয়গুলো দেখবেন যে দক্ষিণায়ন, অর্থাৎ এখানে বলা হয় যে এটা বিশেষ করে যে ধীরে ধীরে শীত থেকে মানুষ মুক্তি লাভ করে এবং আস্তে আস্তে গরমের দিকে, অর্থাৎ গরম ওয়েদার দিকে যায়, এবং এই সময় বহু ভালো মিষ্টি জাতীয় খাবার, বিভিন্ন ধরনের খাবার মানুষের একটা প্রিয় হয়ে ওঠে। দেখবেন যে এই সময়টা মিষ্টি জাতীয় বা আঠালো মিষ্টি জাতীয় কোনো খাবার তারা খেতে পছন্দ করে। এবং বলা হয় এই নির্দিষ্ট তিথিতে কেউ যদি গত হয়, অর্থাৎ মারা যান, দেহ ত্যাগ করেন, আমি আবার বলবো দেহ ত্যাগ করা, কারণ কিন্তু আত্মার কিন্তু কোনোদিন বিনাশ হয় না, সে শুধুমাত্র তার দেহটা পরিবর্তন করে অন্য দেহ রূপান্তরিত হয় মাত্র। সেই জন্য বলা হচ্ছে যে এই নির্দিষ্ট তিথিতে কোনো জাতক জাতিকা যদি বলা হচ্ছে এই মুহূর্তে মৃত্যুবরণ করেন, তাহলে তার জন্ম এবং পুনর্জন্ম চক্র থেকে সে মুক্তি লাভ করে, অর্থাৎ তার আর পরবর্তীতে কোনো জন্ম হয় না, তার আত্মা সর্বশক্তির সাথে মিশে যান, অর্থাৎ সর্বশক্তির সঙ্গে মিশে যান। আমরা বলি যে তারা দেবতাদের সঙ্গে মিশে যান, বা তারা বিশেষ করে স্বর্গে কিন্তু চলে যান এবং খুব ভালোভাবে তারা জীবন কাটান পরবর্তীতে। এবং এই জন্য এই নির্দিষ্ট তিথিটায় বলা হয় যে এই পুনর্জন্ম বা যে আপনারা জানলেন, কিন্তু এইটার কারণ দেখবেন যে মহাভারতের অন্যতম কেন্দ্রীয় ব্যক্তিত্ব যিনি ভীম, তার মৃত্যুর জন্য কিন্তু মকর সংক্রান্তির এই নির্দিষ্ট দিনটা তিনি বেছে নিয়েছিলেন। আমরা বিভিন্ন ক্ষেত্রে সেগুলো আমরা যদি পড়ি তাহলে সেটা দেখব, কারণ সবটাই কিন্তু মিলেমিশে রয়েছে সেই উত্তরায়ণ এবং দক্ষিণায়নের কিন্তু একটা নির্দিষ্ট ক্ষণ, এবং তার সঙ্গে সঙ্গে সূর্যদেবের অবস্থান, তিনি কিন্তু এই ধনু রাশি ত্যাগ করে মকর রাশিতে প্রবেশ করা, এবং এর সঙ্গে সঙ্গে একটা নির্দিষ্ট সময় ক্ষণ, এই সময় দেখবেন যে সমুদ্র বা জলাশয়, বিভিন্ন নদীর জল, সেই সময়টা কিন্তু খুব পরিশোধিত থাকে, এবং সেই সময় সেখানে স্নান করলে তার বলা হচ্ছে তার দেহের শুদ্ধতা আসে। তাহলে এগুলো সবগুলো মিলেমিশেই রয়েছে এই নির্দিষ্ট তিথি। আর এই নির্দিষ্ট তিথিতে যেটা আপনারা করবেন আগামী দিন, সেটা হচ্ছে অবশ্যই একদম সূর্য ওঠার আগে স্নান করবেন, তারপর সূর্যদেবকে সূর্যার্ঘ্য করবেন। আপনি সেখানে যদি সেই পবিত্র জলে স্নান করতে পারেন সেটাও ভালো, না হতে বাড়িতেই করবেন। এবং তার সঙ্গে সঙ্গে আপনি কি করবেন না, ওই দিনটা যেহেতু একাদশীর তিথি রয়েছে এই সংক্রান্তির দিন, আপনারা যেটা করবেন সেটা খাওয়া দাওয়ার ক্ষেত্রে অবশ্যই সেখানে নির্দিষ্ট যে তিথি রয়েছে সেক্ষেত্রে আপনারা পায়েস, হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে যারা একাদশী তিথি মানেন তাদের ক্ষেত্রে বলবো না এটা খাওয়ার ব্যাপারে, কিন্তু যারা মানেন না তারা পায়েস খেতে পারেন। তারপরে পিঠে পুলি, এই উৎসবটা পিঠে পুলি নিয়েই, এবং সেক্ষেত্রে সেটা আপনারা কিন্তু আহার হিসাবে গ্রহণ করতে পারেন। এবং মেনলি হচ্ছে কিন্তু গুড় এবং অবশ্যই তিল এবং গুড়, এটার মিশ্রণ করে অবশ্যই খাবেন এই নির্দিষ্ট তিথিটা। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে আপনারা যদি পারেন, সম্ভব হয়, মানুষকে ওই নির্দিষ্ট দিনটা কিছু দান করবেন, তাহলে খুব শুভ হবে। এবং আপনি আপনার সামর্থ্য মতো আপনি দান করবেন, এবং তার সঙ্গে সঙ্গে মানুষের সঙ্গে ভালো ব্যবহার রাখবেন। আর ওই নির্দিষ্ট তিথিটা কখনো কোনো নেশা করবেন না, মিথ্যা কথা বলবেন না, সঠিক অনেস্টলি থাকার চেষ্টা করবেন, অর্থাৎ আগামী দিনটা একদম সৎ পথে সৎ কর্ম করার চেষ্টা করবেন, মানুষের যাতে উপকার হয় সেরকম কর্ম করবেন। তাতে দেখবেন যে আগামী দিনগুলো আপনার খুব শুভ আসবে। কারণ আমি বারবার বলে থাকি যে প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। সেই জন্য আপনার ক্ষেত্রে কিছু গাইডলাইন, আপনার জীবনের যে মুভমেন্টগুলো রয়েছে, হয়তো খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, তাহলে সেই জায়গা থেকে আপনি অনেকটা ভালো জায়গায় যেতে পারেন। আর
সম্ভব যদি হয়, তার আপনার গ্রহগত জায়গা যে নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে, তার জন্য অবশ্যই প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন। কারণ বিগত দিনে বহু মানুষ তারা প্রতিকার প্রতিবিধান করে আজকের জায়গায় ভালো রয়েছে। শুনতে থাকুন যে সকল মানুষগুলো বিগত দিনে এসেছিল তারা আজকের জায়গায় কতটা ভালো রয়েছে। সকলে ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যার স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন, আর মানে বাবার ব্যাপারে যে প্রেডিকশন গুলো করা হয়, মানে প্রত্যেকটা প্রেডিকশন প্রচন্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমিডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলো পেয়েছিলাম। তারপর মা আমায় নিয়ে আসে। আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল। আর মানে মনে হয়েছিল আরো আগে আসলেই ভালো হতো, আরো অনেক কিছু বেটার হতে পারতো। কিন্তু তারপরে যখন রেমিডি নেওয়ার পরে আর প্রচন্ড অনেক রকম ফল পেয়েছি আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসের সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন, আসবেন, মানে অবশ্যই ফল পাবেন। অনুপ চন্দ্র, আমি ডক্টর গৌতম শাস্ত্রী স্যারের সাথে বিগত 6 বছর ধরে মানে যোগাযোগে আছি। আমি যখন কলেজে স্টুডেন্ট ছিলাম তখন থেকে স্যারের কাছে কনসালটেশন নেই। পড়াশোনাতে ওনার গাইডেন্সের মাধ্যমে আমি বিটেক কমপ্লিট করি, তারপরে আরো কিছু পড়াশোনা করছি এখন। সাথে সাথে ক্যারিয়ারে ওনার প্রচুর গাইডেন্স পেয়েছি। ওনার গাইডেন্সের মতো আমি এখন একসাথে 3খানা ব্যবসা প্যারালালি রান করছি। 3টেই কিন্তু ইন্ডিয়ার বাইরে, নট অনলি ইন ইন্ডিয়া, 3টে ইন্ডিয়ার বাইরে। এখন একটা ছোট অ্যাচিভ করেছি। রিসেন্টলি আমি একটা গাড়ি কিনেছি, যেটা Volkswagen কোম্পানি, 25 lakhs and above it। পরবর্তীকালে বেশ কয়েকটা গোল আছে। স্যারের গাইডেন্সের মাধ্যমে সেই গোলসের উপরে আমি টাইম টু টাইম কাজ করছি। ওনার কনসালটেন্সিটা এতটাই ভালো কি আপনাকে উনি মান্থ টু মান্থ বলতে পারেন কি কোন সময়ে আপনি কিভাবে রিয়েক্ট করবেন, কিভাবে এক্সিকিউট করবেন নিজের কাজ। যদি আপনি সেই কাজগুলো সেই ওনার কথা অনুযায়ী আপনি যদি এক্সিকিউট করেন, ডেফিনেটলি আপনার গোলটাও টাইম মতো কমপ্লিট হবে। আর আমি সবাইকে এটাই বলবো, যদি আপনারা বিশ্বাস করে আসেন তবেই কিন্তু হবে। যদি বিশ্বাস না থাকে তাহলে কিন্তু কোনো কিছু হবে না। আপনাকে সেই বিশ্বাসটা রাখতে হবে। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যে প্রেডিকশন ছিল সবগুলোই মিলে গেছে এবং হুবহু আমার কিছু না বলার আগেই উনি সবকিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাঁচরাপাড়াতে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেই সব কাজকর্মগুলোও আমি নিজেতে পেয়েছি, সবকিছু পেয়েছি। যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি। নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সবকিছু করে। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম আমার ব্যবসায় প্রচন্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইস গুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচন্ড ভালোভাবে রিকভারি শুরু করিনি, আমি
সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করে করেছিলাম, ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, প্রথমে আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে আছে সবাইকে বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে, মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসতো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়ে গেছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? আমার নাম রাকেশ মন্ডল, গ্রাম ডবলকোটা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি জয়িতা গুহু। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জর্জরিত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি, যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সেজন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি পিয়ালি মন্ডল বলছি। আমি গত ছ মাস ধরে খুব সমস্যার মধ্যে ছিলাম, এত সমস্যার মধ্যে ছিলাম যে আমি কি করবো ঠিক করতে পারছিলাম, ভীষণ ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম। তো এই সময় আমার এক ফ্রেন্ড ডক্টর গৌতম শাস্ত্রীর কথা বললেন যে ওনার কাছে যেতে পারিস, ওনার কাছে গেলে তো সমস্যাগুলো হয়তো সমাধান উনি করে দিতে পারে। তো আমি ওর ফ্রেন্ডের কথা অনুযায়ী একদিন ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে গেলাম। ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আসার পরে তো আমার সমস্যাগুলো বলার আগে উনি দেখলাম, উনি দেখে আমাকে আমার সমস্যাগুলো সব বলে দিল যে কি হবে, কি হচ্ছে না হচ্ছে, আমি কিসের জন্য এত সমস্যার মধ্যে রয়েছে। তো উনি বললো যে সঠিকভাবে যদি একটি রেমেডি ধারণ করা যায় তাহলে হয়তো সমস্যার সমাধানগুলো হতে পারে। তো আমি ওনার কথাই অনুযায়ী সঠিক রেমেডি ধারণ করলাম। রেমেডি ধারণ করার পরে দেখলাম যে আমার সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যাচ্ছে। তো আমরা এখন আগের থেকে অনেক ভালো আছি, ভীষণ ভালো আছি, ভীষণ ভালো রাখছি, পরিবারও সবাই ভালো আছে। আমার যে সমস্যাগুলো হচ্ছিল সেগুলো আর হচ্ছিল না। তো উনি আমার অনেক উপকার করেছেন, গৌতম শাস্ত্রী, ডক্টর গৌতম শাস্ত্রী আমার অনেক উপকার করেছেন। তো আমি চাইবো যে আপনারাও আসুন, আপনারা এসেও আপনাদের সমস্যাগুলো বলুন যে আপনাদের কি কি সমস্যা হচ্ছে না হচ্ছে, যাতে আপনাদের পাশেও উনি দাঁড়াতে পারে, আপনাদের সমস্যাগুলো যাতে উনি সমাধান করতে পারে। আমি চাইবো যে আগামী দিনগুলোতেও ডক্টর গৌতম শাস্ত্রী যেন আমার পাশে এরকম ভাবে থাকে, আমার সমস্যাগুলো যেন সমাধান করতে পারে। আমি
আর অসংখ্য 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 ধন্যবাদ জানাই ডক্টর গৌতম শাস্ত্রীকে যে উনি এইভাবে আমার পাশে থেকেছেন, আমাকে একটা সমস্যার সমাধান করেছেন। তো অসংখ্য 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 ধন্যবাদ। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলোর সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছাপাড়া চেম্বারে। কাছাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না, আপনার কাজ এটারই মধ্যে এসেছেন, তাই তো? আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম তো, তখন আমি এক টিভি চ্যানেলে দেখে সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রী চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরো ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরো ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন।
জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।